হ্যালো স্টুডেন্টস, সো আজকে আমরা মোশন ইন স্ট্রেট লাইন, মোশন ইন প্লেন এন্ড ল অফ মোশন একসাথে শেষ করব। একসাথে কি শেষ করব? একসাথে এই পরীক্ষার জন্য এক্স্যাক্টলি যেটুকু পার্ট ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি যেগুলো জিনিস পড়লে আমাদের এই কম্পিটিটিভ সেকশনটা পুরো জলের মতন পরিষ্কার হয়ে যাবে, সেই জায়গাগুলোই আমরা আইডেন্টিফিকেশন করব, সেই জায়গাগুলোই মজার ছলে শিখবো, সেই জায়গাগুলোই আমরা বারবার রিপিটিশন প্র্যাকটিস করব। তো এটা কোথায় আমি শিখাচ্ছি? না কোথায় আমি শিখাচ্ছি? ধর্মতলায় অবস্থিত স্টাডিটেক একাডেমিতে। তো স্টাডিটেক একাডেমিটা কোথায় বললাম? শুনতে পাচ্ছি না? হ্যাঁ, ধর্মতলা মোড়ে রয়েছে। আর এই কোচবিহারের একমাত্র কোচিং ইনস্টিটিউট যে ফুল ফ্লেজেডে যেই আর নিটে প্রিপারেশন নেওয়া হয়, আর প্রিপারেশন দেওয়া হয়ও। সো বেসিক্যালি আর দেরি না করে চটপট চলে এসো। আর আমি জানি আমার ক্লাস করার পরে তোমরা ওয়েট করতে পারবে না, কারণ এখানে আমি আছি, তাই তো? এবার আমি শুধু না, আমার সাথে সাথে পুরো টিম রয়েছে। আমার এখানে ফিজিক্সে রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, ম্যাথসে রয়েছে। তোমাদের কোনো জায়গাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়, আর সমস্যা হলে তো আমি আছি, টেনশনে কোনো কথাই নেই। তো বেসিক্যালি আমি যেটা শুরু করতে চলেছি সব দেখো মন দিয়ে। তো বেসিক্যালি কি বললাম? মোশন ইন আ স্ট্রেট লাইন, প্রত্যেকটা চ্যাপ্টার উইদিন 30 মিনিটস, 30 মিনিটের ক্র্যাশ কোর্স টাইপে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, 30 মিনিট পার চ্যাপ্টার। তার জন্য তো বললাম যে 30 মিনিট এই চ্যাপ্টার, 30 মিনিট মোশন ইন প্লেন, আর 30 মিনিট ল অফ মোশন। বাস পুরো চ্যাপ্টার আমাদের শেষ। দেখো কিভাবে করছি, এই লেগে গেলাম আমরা। বেশ, তো দেখো বেসিক্যালি কি? বেসিক্যালি যে মোশন ইন স্ট্রেট লাইন, তার মানে স্ট্রেট লাইন। এখানে কয়টা জিনিস ইম্পর্টেন্ট আছে, সেটা কি? 1D, 2D, 3D। 1D, এই D ফর কি? D ফর ডাইমেনশন। মনে রাখবে এই কথা, আমি কেন বলছি বুঝে যাবা। তাহলে 1 ডাইমেনশন মানে কি? 1 লেন্থ। 1 ডাইমেনশন মানে কি? 1 লেন্থ। 2 ডাইমেনশন মানে কি? তাহলে 2 লেন্থ। and 3 ডাইমেনশন মানে 3 লেন্থ। আচ্ছা, 1 লেন্থ মানে একটা L, 2 লেন্থ মানে কি হওয়া উচিত? L into L, তার মানে কি? L স্কয়ার। 3 লেন্থ মানে L into L into L, মানে L কিউব। কি বুঝলা? তার মানে L into L হচ্ছে FA, মানে হচ্ছে L স্কয়ার। যেটা কি ডিনোট করে? সেটা হচ্ছে এরিয়া ডিনোট করে। কেন স্যার? কেন কেন এরিয়া ডিনোট করছে? কেন স্যার? কারণ হচ্ছে গিয়ে, তুমি লজিক্যালি ভাবো তোমরা, যে যত কিছু কোনো একটা জিনিসের এরিয়া বের করতে হয়, ওখানে স্কয়ার টার্মিনোলজি আসে। যেমন ধরো একটা সার্কেলের যদি এরিয়া বের করতে হয়, তাহলে কি করতে তোমরা করতে হচ্ছে 2 পাই আর স্কয়ার। এই আর স্কয়ার বলছো না, তাই তো? তুমি কি 2 পাই আর বলছো না, তুমি আর স্কয়ার বলছো। তুমি পৃথিবীতে যত কিছুরই এরিয়া বের করো, আলটিমেটলি তোমার স্কয়ার টার্মিনোলজি আসবে। হিসাব করে দেখতে থাকো। আচ্ছা, তো কি বললাম? এটা হচ্ছে এরিয়া। সিমিলারলি এইটা কি? এইটা হচ্ছে ভলিউম ডিনোট করে। এটা কি ডিনোট করছে? ভলিউম। কেন? কারণ একটা স্ফেরিক্যালের ভলিউম কি হয়? 4/3 পাই আর কিউব। একটা কিউবের ভলিউমের ফর্মুলা কি হয়? a কিউব। তো বেসিক্যালি সব জায়গাতে কিউব জিনিসটা রয়েছে। কিসে রয়েছে? ভলিউমে রয়েছে। তো এই কথাগুলো কেন বলছি? তোমার পুরো ফিজিক্সে এই কথাগুলো ঘুরে ফিরে ঘুরপাক খাবে। আমি বলে দেবো যে কোন কোন জায়গাগুলো কোন কোন কথাগুলো ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, তো বুঝে গেল এরিয়া হচ্ছে L স্কয়ার, আর ভলিউম হচ্ছে L কিউব। ভলিউম হচ্ছে কি? L কিউব। বুঝলাম স্যার, বুঝলাম। এরপরে কি লাগবে? এরপরে লাগবে টুকটুক করে আগাবো। ফার্স্ট টপিক, সেটা হচ্ছে রেস্ট। ফার্স্ট টপিক রেস্ট। হোয়াট ইজ রেস্ট? মধ্যে কথা একটাই কথা মনে রাখবা, টাইমের সাথে সাথে কোন একটা অবজেক্টের যদি পজিশন চেঞ্জ না হয়, টাইমের সাথে সাথে কোনো একটা অবজেক্টের যদি পজিশন চেঞ্জ না হয়, তাহলে সেই অবজেক্টটা কি? রেস্ট কন্ডিশনে আছে। তো আমরা টাইমকে রেফারেন্স ফ্রেম কেন নিচ্ছি স্যার? আমরা টাইমের রেসপেক্টে কেন বলছি? আমরা কেন বলছি না যে গাছ একটা? আচ্ছা, আমার একটা কথা লজিক্যালি, যে 30 মিনিট সময় না, বেশি বোঝানোর তো সময় নেই। আলটিমেটলি তোমার পরীক্ষার জন্য যেটুকু লাগবে। তো তোমরা জানো কি? তোমরা বেসিক্যালি এই জিনিসটা জানো যে গাছ কি? গাছ হচ্ছে রেস্ট অবজেক্ট নাকি মোশন অবজেক্ট? গাছ হচ্ছে স্যার রেস্ট অবজেক্ট। কেন গাছ রেস্ট অবজেক্ট? কারণ হচ্ছে গাছটা টাইমের সঙ্গে সঙ্গে মুভ করছে না, মানে টাইম চলছে, টাইম চলতা রহে, কিন্তু গাছ মুভ করছে না, তাই তো? সেই জন্য গাছকে আমরা রেস্ট অবজেক্ট বলছি। কিন্তু সেই তুলনায় সেটা যদি একটা হতো ট্রেন,
ট্রেনটাকে গ্যারান্টি যে ট্রেন টাইমের সঙ্গে সঙ্গে মুভ করবে না? আরে আলবাত মুভ করবে, 100 বার মুভ করবে। তাই জন্যই হয় কি মোশন অবজেক্টে কি বলতে পারি? তাহলে মোশন অবজেক্টে কি বলতে পারি আমরা? মোশন আমরা কি বলতে পারি? আমরা মোশন বলতে পারি যে টাইমের সাথে সাথে যদি কারো পজিশনও চেঞ্জ হয়, রাইট মানে চেঞ্জ হওয়া। তাহলে বুঝে গেল যে স্যার রেস্ট অবজেক্ট মানে এটা আর মোশন অবজেক্ট মানে এইটা। বেশ, এবার একটু হালকা করে সুইচ করে এগিয়ে যাই। এরপরে আমরা জানবো হচ্ছে অ্যাবসলিউট রেস্ট and absolute motion। absolute rest, absolute motion। আচ্ছা, আমি দাঁড়িয়ে আছি, চুপ করে দাঁড়িয়ে আছি, কারো কথা শুনবো না, শুনতে পাচ্ছি না কারো কথা, আমি দাঁড়িয়ে আছি। স্যার আপনি তো রেস্ট কন্ডিশনে আছেন। আরে বাবা কিভাবে রেস্ট কন্ডিশনে আছি? আরে বাবা পৃথিবী মুভ করছে, পৃথিবী সূর্যের চারিদিকে কুরকুর করে ঘুরে বেড়াচ্ছে, তো আমি কিভাবে রেস্ট কন্ডিশনে আছি? আমি গাছের মতন দাঁড়িয়ে আছি। কি গ্যারান্টি গাছ রেস্ট পজিশনে আছে? গাছটা তো পৃথিবীর উপরেই আছে, তাই না? আলটিমেটলি পৃথিবী মুভ করে যাচ্ছে, তাহলে গাছও তো মুভ করে যাচ্ছে, তাহলে হিসেব মতন গাছও রেস্ট নেই। আরে বাবা তোমাকে রেস্ট বলার জন্য রেফারেন্স ফ্রেম ইউজ করতে হবে। সরি যে কি বলে না, রেফারেন্স ফ্রেম কথা বলছে। রেফারেন্স ফ্রেম কি স্যার? আরে বাবা বলছি, শুনো, মন দিয়ে শুনবা। মোদ্দা কথা, মনে করো তুমি একটা বন্ধুর সাথে পাশে ওই সাইকেল করে যাচ্ছ, ঠিক আছে? তুমি সাইকেল চালাচ্ছ কুটকুট করে, তোমার পাশে বন্ধুরা সাইকেল চালাচ্ছে। এবার কি মনে হবে? তোমরা মনে করো তোমরা একই স্পিডে চলে যাচ্ছ, কুই করতে করতে একই স্পিডে দুজনে চলছো, তো মনে হবে না একজনের রেসপেক্টে একজনের রেসপেক্টে কি বলছি জোরে, কি একজনের রেসপেক্টে, এক্স্যাক্টলি, মানে একজনের রেসপেক্টে, একজনের সাপেক্ষে আরেকজন স্থির, একজনের রেসপেক্টে আরেকজন স্থির, মানে দুজনে যদি একই দিকে টুই করে চলতে থাকে, তাহলে একজন রেসপেক্টে আরেকজন রেস্ট কন্ডিশনে মনে হবে স্যার অ্যাকচুয়ালি কি রেস্টে আছেন না? মনে হচ্ছে, রিলেটিভ মনে হওয়া এগুলা। আচ্ছা বুঝলাম স্যার, বুঝলাম। আরেকটা অন্য কোনো এক্সাম্পল দাও। আচ্ছা আমি বলছি, চলো ধরো তুমি একটা ট্রেনে বসে আছো, তোমার পাশে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে। এবার সাডেনলি তোমার ট্রেনটাই চলা শুরু করছে, কিন্তু তুমি তো বুড়বক, তুমি কি করবে? তুমি বুঝতে পারবে না, কারণ তুমি ওই যে বললাম তুমি বুড়বক। তো বেসিক্যালি হচ্ছে তোমার ট্রেনটাই চলা শুরু করলো, কিন্তু তুমি হয়ে যাও কনফিউজ। কি কনফিউজ হও? তুমি ভাবো আরে কোন ট্রেনটা চলছে, ওই ট্রেনটা চলছে নাকি এই ট্রেনটা চলছে? তখন তুমি কি দেখো? তখন তুমি দেখো কোনো রেস্ট অবজেক্ট, তুমি কোনো স্টেশন দেখো বা কোনো দাঁড়িয়ে থাকা লোক দেখো যে দেখা যাচ্ছে নাকি, বা তুমি রাস্তার দিকে তাকাও, কি তুমি এদেরকে দেখে কি ডিগনিফাই করার চেষ্টা করছো? এটাই ডিগনিফাই করার চেষ্টা করছো যে তোমার ট্রেনটা আরো চলছে কি চলছে না। কিন্তু কার রেসপেক্টে দেখার চেষ্টা করছো? তুমি ট্রেনের রেসপেক্টে, তোমার পাশে যখন ট্রেনটা দাঁড়িয়েছিল ওই ট্রেনের সাপেক্ষে তোমার ট্রেনটাকে তুমি বুঝতে পারছিলে। কেন বুঝতে পারছিলে না স্যার? কারণ হচ্ছে গিয়ে তোমার ট্রেনটা, পাশের যে ট্রেনটা আছে সেটা তো খারাপ ট্রেন না, সেটা চলতে পারে, আর তোমার ট্রেন যেটা দাঁড়িয়েছিল সেটা চলতে পারে। তো তুমি পাশের ট্রেনটাকে থেকে হয়ে যাচ্ছিলে কনফিউজ, কিন্তু তুমি জানো যে একটা স্টেশন কোনোদিন চলবে না, লজিক্যালি না, একটা স্টেশন কোনোদিন চলবে না, বা একটা পোল, একটা মানে ইলেকট্রিক পোল কোনোদিন চলবে না। তো ওর রেসপেক্টে তুমি তোমার মোশনটা বুঝতে পারছো। তো কি বুঝলে? কারোর মোশন বোঝার জন্য কোনো রেস্ট অবজেক্ট চাই, তাহলে কারোর মোশন বোঝার জন্য আমার কি চাই? কোনো রেস্ট অবজেক্ট চাই। তো রেস্ট অবজেক্টটাকে রেসপেক্টেই আমি মোশন ডিগনিফাই করতে পারবো। তো এক্স্যাক্টলি টাইম যেটা, তাহলে স্যার আপনি টাইমটাই কেন নিয়েছেন? এই যে আপনি বারবার করে লিখেছেন টাইমটাই কেন নিয়েছেন? কারণ হচ্ছে গিয়ে টাইমটা, তুমি একটা কথা বলো, তোমরা শুনতে পাই না তোমাদের কথা, তো বেসিক্যালি তোমার একটা কথা বলো, টাইমে এখন কটা বাজে? মনে করি 4টা বাজে, লেট আস কনসিডার এখন 4টা বাজে। 4টা থেকে 5টা বাজতে যতক্ষণই লাগবে, 5টা থেকে 6টা বাজতে কম টাইম লাগবে নাকি বেশি টাইম লাগবে নাকি একই টাইম লাগবে? অবভিয়াসলি ভাই একই টাইম লাগবে। সিমিলারলি 5টা থেকে 6টা বাজতেও একই টাইম লাগবে, 6টা থেকে 7টা বাজতেও একই টাইম লাগবে। তো যখন বুঝতেইছো যে প্রত্যেকটা 1 ঘন্টা মানে একই টাইম, তাহলে তুমি বুঝতেছো না যে টাইমের স্পিডও সেম চলছে, টাইম চলছে, কখনো স্পিড বেশি বা কখনো কম না, ওর নির্দিষ্ট স্পিড নিয়ে চলছে।
তো কি বুঝলা, টাইম হচ্ছে একটা ইউনিফর্ম মোশন নিয়ে চলে। এই যে নতুন ওয়ার্ড জানলা, টাইমটা কি একটা, টাইম হচ্ছে একটা ইউনিফর্ম মোশন নিয়ে চলে, ইউনিফর্ম মোশন নিয়ে চলে, ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম মোশন। টাইম হচ্ছে কি একটা তাহলে ইউনিফর্ম মোশন নিয়ে চলে। আচ্ছা সব বুঝে গেল, সব বোঝা গেল, আমাদের রেস্ট বোঝা হয়ে গেল, আমাদের মোশন বোঝা হয়ে গেল। এবার অ্যাবসলিউট ব্যাপারটা বলছি। অ্যাবসলিউট মানে হচ্ছে আলটিমেট, আলটিমেট হিউম্যাঙ্গাসর, বেনটেন দেখতে না ওইটাই আলটিমেট মানে হচ্ছে। আমি বলছি যে আমাকে বলো একটা, যে গাছ কি আলটিমেট রেস্ট কন্ডিশন? না রে বাবা, কিভাবে আলটিমেট রেস্ট কন্ডিশন হয়? আলটিমেট রেস্ট কন্ডিশন তো হয় না, কারণ পৃথিবী মুভ করে যাচ্ছে, তো গাছ তো আলটিমেট মুভ করছেই। আচ্ছা সূর্য মানে সান, সানও তো মুভ করছে কেন? আরে বাবা সান মুভ করছে এই কারণেই, কারণ সোলার সিস্টেম পুরো মুভ করে যাচ্ছে। ওহো, তাহলে ইউনিভার্স, ইউনিভার্স কি মুভ করছে? না, ইউনিভার্স তো মুভ করছে। তো আলটিমেটলি দেখো তুমি পুরো মাল্টিভার্সে কিছু রেস্ট কন্ডিশন নেই, সবাই মুভেবল। তাহলে তুমি অ্যাবসলিউট রেস্ট কন্ডিশন খুঁজে পাবা কি করে? লজিক্যালি না, তুমি খুঁজে পাওয়ার কোনো অপশনই নেই তোমার কাছে। অ্যাবসলিউট রেস্ট কন্ডিশন খুঁজে পাওয়ার তোমার কাছে কোনো অপশনই নেই। তো বেসিক্যালি কি বুঝলা? অ্যাবসলিউট রেস্ট কন্ডিশন তাহলে আমি বলতে পারি ডাজন্ট এক্সিস্ট, ডাজ নট, বলো বলো বলো, শুনতে পাচ্ছি না, জোরে বলো, ডাজ নট এক্সিস্ট, obviously does not exist। আচ্ছা বুঝলাম স্যার, বুঝলাম বুঝলাম বুঝলাম। এবার তাহলে কি, এবার বড্ড কথা বলেন স্যার, এবার তাহলে বলেন তো অ্যাবসলিউট মোশনটা কি হবে? অ্যাবসলিউট মোশনটা কি হবে বলো? অ্যাবসলিউট মোশনটা কি হবে? তোমরা বলছো ঠিকই, আমি শুনতে পাচ্ছি না ঠিক, কিন্তু তোমরা বলছো আমি জানি। তাহলে অ্যাবসলিউট মোশন কি হওয়া উচিত? এক্স্যাক্টলি, হ্যাঁ, যে ও চলতা রহে, মানে ও আলটিমেটলি চলতেই থাকবে, ওকে কোনো কন্ডিশনে ওকে থামানো যাবে না। আচ্ছা আমাকে একটা কথা বলো, এখনই বললাম মোশনকে বোঝার জন্য আমার কোনো রেস্ট অবজেক্ট চাই, তাই তো? মোশনকে বোঝার জন্য আমার কোনো রেস্ট অবজেক্ট চাই, তাহলে অ্যাবসলিউট মোশনকে বোঝার জন্য আমার অ্যাবসলিউট রেস্ট কন্ডিশন চাই। তো অ্যাবসলিউট রেস্ট কন্ডিশন তো কি? অ্যাবসলিউট রেস্ট কন্ডিশন তো ডাজন্ট এক্সিস্ট, তাহলে অ্যাবসলিউট মোশনও ডাজন্ট এক্সিস্ট, does not exist। কারণ তুমি তো খুঁজেই পাবা না, তুমি তো খুঁজেই পাবা না, তুমি তো খুঁজেই পাচ্ছ না, তুমি অ্যাবসলিউট রেস্ট কন্ডিশনে খুঁজে পাচ্ছ না, তাহলে অ্যাবসলিউট মোশনকে কিভাবে বুঝবা? যে কে কে তোমার তো অ্যাবসলিউট রেস্টে বসে, আচ্ছা আমি এখন ভগবানের লেভেলে বসে আছি, এখন আমাকে দেখতে হবে যে আচ্ছা এ মুভ করেই যাচ্ছে আলটিমেটলি, আই দাঁড়া দাঁড়া, একে মুভ করাতে দিব না। তো আমি তো আলটিমেট রেস্ট কন্ডিশনে বসেই নেই, আলটিমেট রেস্ট কন্ডিশন তো এক্সিস্টই করছে না আমার কাছে, আমি তো বুঝতেই পারছি না কে আলটিমেট রেস্ট কন্ডিশনে আছে, ভগবান। তো আলটিমেটলি আমি যেহেতু বুঝতে পারছি না, তো আলটিমেট মোশন কন্ডিশনে বুঝতে পারবো না। তো এই ছিল হচ্ছে ব্যাকবোন, এই পুরো মোশন ইন স্ট্রেট লাইন যে চ্যাপ্টারটা ছিল, এই মোশন ইন স্ট্রেট লাইন চ্যাপ্টারে এই কথাগুলো হচ্ছে ব্যাকবোন। এই কথাগুলো যদি ব্যাকবোন গুলো তুমি যদি না জানতে পারো, তাহলে তোমার মোশন ইন চ্যাপ্টার লাইন ওই এই চ্যাপ্টারের উপর একটা আস্থা, একটা ভালোবাসা জন্মাবেই না। ওকে, লোকেরা ভুল বলে, যারা বলে যে ফিজিক্স খুব হার্ড, খুব হার্ড, ফিজিক্স এটা বলা উচিত ফিজিক্স খুব মজার, খুব মজার, খুব মজার। আচ্ছা হলো, তো বেসিক্যালি আমরা বুঝে গেলাম রেস্ট, বুঝে গেলাম অ্যাবসলিউট মোশন, বুঝে গেলাম। এবার নতুন একটা ওয়ার্ড, রেফারেন্স ফ্রেম। চলো রেফারেন্স ফ্রেম বুঝে নিই। রেফারেন্স চলো এবার যদি আমি বলি যে আমার হাইট ছোট, আমার হাইট ছোট, এই কথাটা কোনো মানে আছে? মানে বা আমি যদি বলি আমি বাটুল দি গ্রেট, এই কথাটা কোনো মানে আছে? কেন মানে নেই? কারণ হচ্ছে আমার হাইট ছোট। আরে ভাই কার থেকে ছোট? একটা ছোট বাচ্চা থেকে আমার হাইট ছোট? আরে অবভিয়াসলি না। একটা হতে পারে একটা লম্বা কোনো আমার থেকে যে লম্বা তার থেকে আমার হাইট ছোট। তো আমি কি বলছি কারোর থেকে ছোট? তুমি নাম্বার কম পেয়েছো, এই যে তুই নাম্বার কম পাইছিস, তো মনে করো তুমি নাম্বার কম পেয়েছো, তা আমি যদি বলি তুমি কার থেকে নাম্বার কম পেয়েছো, কার থেকে, তাহলে লজিক্যালি বুঝবেন তুমি নাম্বার কম পেয়েছো এর থেকে, বা তুমি নাম্বার কম পেয়েছো ওর থেকে। আমি যদি অ্যারেই বলে দিই তুমি নাম্বার কম পেয়েছো, তাহলে এই কথার কোনো মানে সিগনিফিকেন্স আছে? এই কথাটা তো খাপছাড়া কথা।
তুমি কারোর থেকে নাম্বার কম পেতে পারো বা তুমি কারোর থেকে নাম্বার বেশি পেতে পারো, তুমি আলটিমেটলি নাম্বার কম পেতে পারো না। তুমি মনে করো 100-তে 40 পেয়েছো, যেটা খুব কম নাম্বার অবভিয়াসলি। তো মনে করো তুমি 100-তে 40 পেয়েছো, 100-এ 40 পেয়েছো। তো বেসিক্যালি 100-এ যদি 40 পেয়ে থাকো, আমি তোমাকে বলতে পারি যে তুমি আলটিমেটলি হিউম্যান রাইটস হয়ে গেছো, মানে তুমি আলটিমেটলি কম নাম্বার পেয়েছো? হতে পারে না তো। কারণ কেন? কারণ 40 নিচেও কেউ থাকবে যারা পাবে আলটিমেটলি পুরো ইন্ডিয়াতে। তো এটা হতে পারে না যে তুমি সব থেকে কম নাম্বার পেয়েছো। তো আমার বলা বক্তব্যটা হচ্ছে এই, তোমাকে সবসময় কারো রেফারেন্স ফ্রেম ইউজ করতে হচ্ছে। তুমি গাড়ি স্পিডে চালাচ্ছ, কার থেকে স্পিডে চালাচ্ছ? কারোর থেকে বেশি স্পিডে চালাচ্ছ। তো এরকম হতে পারে না। আমরা যা কথা বলি সবসময় কম্পারিজন কথাটা তুলতেই হবে, যে আমি আমার হাইট ছোট এর থেকে, আমার স্পিড বেশি এর থেকে। তো এই যে রেফারেন্স ফ্রেম ইউজ করছি, রেফারেন্স ফ্রেম ইউজ করছি মানে কি, এই যে রেফারেন্স ফ্রেম যে বলছি, এই রেফারেন্স ফ্রেমে কে কে আছে? এই রেফারেন্স ফ্রেম আঁকলাম, এই রেফারেন্স ফ্রেমে আমি আছি, মাথা বড়ওয়ালা লোক, আর একজন আমার থেকে লম্বা একজন আছে, আমাদের কারোর হাত নেই। তো বেসিক্যালি কি, আমার থেকে লম্বা একজন আছে। তো আমি বলতে পারি এখান থেকে এই যে এ আমার থেকে লম্বা বা আমি এর থেকে ছোট। তো আমরা দুজন এখন কি হয়ে গেলাম? একই রেফারেন্স ফ্রেমে হয়ে গেলাম না? একই রেফারেন্স ফ্রেমে হয়ে গেলাম। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে রেফারেন্স ফ্রেম। বাস এই কথাটা, মানে তুমি একটা ফ্রেম আঁকবা, ফ্রেম এঁকে দুটো ছেলে এঁকে দেবা। তো দুটো ছেলের মধ্যে একজন হাইটে লম্বা, একজন হাইটে ছোট। তো বুঝে গেলা যে এর থেকে ছোট। এই যে আমরা থেকে ইউজ করছি, এই যে দ্যান, ইংলিশে যেটা বলে দ্যান বা কম্পারেটিভ ডিগ্রি, ইংলিশ তো পড়ে থাকো আশা করি, কম্পারেটিভ ডিগ্রি। বেসিক্যালি এটা হচ্ছে রেফারেন্স ফ্রেম। ওকে, বুঝে গেলাম স্যার, বুঝে গেলাম হলো। এবার ছোট্ট করে একটু এগিয়ে যাই, ছোট্ট করে টুক করে একটু এগিয়ে যাই। রেফারেন্স ফ্রেম বুঝে গেলাম, তো প্র্যাকটিক্যালি কি কাজে লাগে রেফারেন্স ফ্রেমটা এটা বলে দিই। মনে করো আমাদের এই কি বলছি, আমাদের আবার ফুল টাইম। তো আবার একটা কথা বলছি, স্টাডি টেক একাডেমিটা কোথায় আছে? স্টাডি টেক একাডেমিটা ধর্মতলা মোড়ে ওলা শোরুমের অপোজিটে আছে। তো আমি কিন্তু এখানে রেফারেন্স ফ্রেম ইউজ করছি। দেখি বলতে পারো নাকি তোমরা যে আমি এখানে কি রেফারেন্স ফ্রেম ইউজ করছি? হ্যাঁ বলো, শুনছি। আচ্ছা আচ্ছা, তোমরা তো কিছু বলতেছই না। আমি বললাম ধর্মতলা শোরুম বলছি, ধর্মতলা মোড়ে ওলা শোরুমের অপোজিটে আছে। তাহলে ওলা শোরুমটা আর স্টাডি টেক একাডেমিটা একই রেফারেন্স ফ্রেমে হয়ে গেল না? স্যার কিভাবে 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 কিভাবে? এইভাবে যে এই ওলা শোরুমটা অপোজিটে আছে কি বলে স্টাডি টেক একাডেমিটা। তো ওলা শোরুম যদি কেউ জেনে থাকে, তাহলে ওর অপোজিটে কি আছে? ওর অপোজিটে ধরো কি বলে স্টাডি টেক একাডেমি আছে, এসটিএ আছে। তো এই যে আমি ধর্মতলা, আমি ওলা শোরুমটাকে অ্যাজ এ রেফারেন্স ফ্রেম ইউজ করছি, যে ওর অপোজিটে আমরা। অন্য কিছু হতে পারে, আমরা স্টাডি টেক একাডেমিটা কোথায় আছে? কোচবিহারে আছে। কোচবিহারে কোথায় আছে কিভাবে বলবো? ওলা শোরুমের অপোজিটে আছে, ওলা শোরুমের অপোজিটে আছে। কথা বলতে হলে তোমাকে ওলা শোরুমের অপোজিটে এসে কথা বলতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। তো বেসিক্যালি এটাই হচ্ছে মোদ্দা কথা। তো কি বললাম? বললাম যে ওলা শোরুম অপোজিটে আছে। তো ওলা শোরুমটা হচ্ছে রেফারেন্স ফ্রেম। শুধু ওলা শোরুমটা না, ওলা শোরুম আর স্টাডি টেক একাডেমিটা হচ্ছে রেফারেন্স ফ্রেম ইউজ করছি আমি। আচ্ছা, বুঝে গেলাম, রেফারেন্স ফ্রেমটা বুঝে গেলাম। এইবার আসি আমি কি বলতো, ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। আচ্ছা চলো মজার জিনিস শিখে নিই। আচ্ছা ফার্স্টে কি শিখবো বলো, ডিসটেন্স শিখবো নাকি ডিসপ্লেসমেন্ট শিখবো? আচ্ছা ডিসপ্লেসমেন্ট শিখি। আচ্ছা তো ডিসপ্লেসমেন্ট বলছি আমি। আচ্ছা ডিসপ্লেসমেন্টটা কি, আমি মুখে মুখে শেষ করে দিচ্ছি, বাচ্চা বাচ্চা জিনিস। ডিসপ্লেসমেন্ট, কারো প্লেসমেন্ট ছিল এখানে, কারো প্লেসমেন্ট এখানে ছিল, কারো প্লেসমেন্ট এখানে ছিল, ওকে আমি ডিসপ্লেস করতে হবে, তাহলে ডিসপ্লেসমেন্ট হবে। ওকে ডিসপ্লেস করা মানে কি, ওর প্লেসমেন্ট এখানে ছিল, ওকে ডিসপ্লেস করতে হবে, তাই তো? চলো করবো এখন, দেখবা। ওই পজিশনটা এখানে ছিল, ওকে আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম। ওই ফাইনাল মানে ওই ইনিশিয়াল পজিশন এখানে ছিল, ওকে আমি এরকম করতে 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 এখানে নিয়ে আসলাম। তাহলে কতটা ডিসপ্লেস করলাম? আলটিমেটলি কতটুকু ডিসপ্লেস করলাম? এতটা ডিসপ্লেস করেছি? না 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 না, আলটিমেটলি ও এখানে ছিল, ও এখান থেকে এতটা ঘোরাঘুরি করে চুপচাপ করে এখান থেকে এখানে আসলো। তো আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে? এখান থেকে এতটা হয়েছে, খুব স্বাভাবিক। কোন দিকে হয়েছে? এই দিকে হয়েছে।
ওয়াও, কোন দিক কথাটা কেন এলো? আসছি আসছি আসছি। কোন দিক কথাটা এই কারণে এলো, কারণ এটা হচ্ছে কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি কোথা থেকে এলো? সব তোমরা আগে শুনে এসেছো, তাও আমি সুন্দর করে বুঝাবো। কারণ কেন? আমার মোটিভ থাকে একটাই, যে আমি কথা তোমাদেরকে এমন ভাবে বলবো, তোমরা শুধু পড়বা না, তোমরা স্ট্যান্ড আপ কমেডি দেখবা, মানে ফিজিক্সের সাথে সাথে স্ট্যান্ড আপ কমেডি। কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে মোদ্দা কথা না, মোদ্দা কথা হচ্ছে তোমাদের শেখা। আর তোমরা শিখছোই, আমি জানি তোমরা খুব ট্যালেন্টেড, তোমরা শিখছোই। আর স্টাডি একাডেমিতে এসে তোমরা আরো বেশি করে শিখবা, কারণ এখানে শুধু আমি নই, এখানে আমার সাথে সাথে আমার সাথে সাথে আমার সাথে সাথে আরো প্রচুর টিচার রয়েছেন যারা এত সুন্দর করে বুঝান, এত দারুণ করেই বুঝান। তো বেসিক্যালি যেটা আমি বলছি, কি বললাম? ডিসপ্লেসমেন্ট, তাই তো? আস্তে আস্তে ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট কি বললাম? ডিসপ্লেসমেন্ট এখানে ছিল, তাই তো? এইখান থেকে টুই 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 করে করে আলটিমেটলি ওকে এখানে আনলাম। তো কতটা ডিসপ্লেসমেন্ট হলো? এখান থেকে এতটা হলো, এখান থেকে এতটা হলো। কোন দিকে ডিসপ্লেস হলো? এই দিকে ডিসপ্লেসমেন্ট হলো। আচ্ছা স্যার, বুঝলাম। আচ্ছা তাহলে আরেকটা কন্ডিশন নেই, চলো। ওই অবজেক্ট এখানে ছিল প্রথমে, ঠিক আছে? আমি টুই 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 আবার এখানে নিয়ে আসলাম। তাহলে কতটুকু ডিসপ্লেসমেন্ট হলো? আরে ডিসপ্লেস তো করনি স্যার, তো ডিসপ্লেসমেন্ট হবে কি হবে? এক্স্যাক্টলি, তোমার ডিসপ্লেসমেন্ট 0। তো এই থেকে জন্ম নিল এই জিনিসটা। কোন জিনিসটা? এই জিনিসটা। তাহলে ডিসপ্লেসমেন্ট এন্ড যেটা শিখবো সেটা হচ্ছে ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্ট এন্ড ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট এন্ড ডিস্টেন্স, এটা আমরা শিখবো বেসিক্যালি। তো বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট এন্ড ডিস্টেন্স যেটা শিখবো, কিন্তু ডিসপ্লেসমেন্ট আমরা অলরেডি শিখে ফেলেছি। কিভাবে? এভাবে। ওই অবজেক্টটার পজিশন এখানে ছিল, ওই অবজেক্টটার পজিশন এইখানে ছিল। আমি এখান থেকে ওকে টুই 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 নাম 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 করে এইখানে নিয়ে আসলাম, এইখানে আনলাম। কোথায় আনলাম? এইখানে আনলাম। এবার আমাকে তুমি বলো তো, তুমি বলবা, তোমরা, হ্যাঁ তোমরা যারা শুনতে পাচ্ছ আমাকে, তোমরা বলবা আমাকে যে ওর আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট কতটুকু হলো? স্যার ওর আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট, ওর আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট এখান থেকে এতটা হয়েছে, এখান থেকে এতটা হয়েছে। কেন স্যার? কারণ আলটিমেটলি ওকে আমি তো থামাইনি কোথাও, কুরকুর 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 করে ঘুরিয়ে ওকে আমি লাস্টে এখানেই আনছি। তো আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট তো এতটুকুই হয়েছে না, অবভিয়াসলি। তাহলে এই যে এইটাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট। বুঝে গেলাম স্যার? এবার আমি ওই যে ডিরেকশনটা দিয়েছি, কেন দিয়েছি? কোন দিকে হয়েছে স্যার? কোন দিকে হয়েছে? এই দিকে হয়েছে। বুঝলাম স্যার, বুঝলাম। এবার এই যে একে কেন কি বলে, ভেক্টর নাকি স্কেলার, এগুলো সব পরে পড়বো, আগে জেনে নাও। বুঝে গেলাম? এদিকে হয়েছে। এবার বেসিক্যালি এই যে পাথটা ট্রাভেল করেছে, কোন পাথটা? এই যে এই পাথটা যে ট্রাভেল করলো, এত বড় পাথটা যে ট্রাভেল করেছে, এই যে এত কষ্ট করে যে পাথটা ট্রাভেল করলো, এই পাথটাকে কিছু তো নাম দিতে হবে, কারণ পাথটা তো নাহলে অপার চলে যাবে, তাই না? এই পাথটার নাম হচ্ছে ডিস্টেন্স। মানে কি? ডিস্টেন্স, ডিস্টেন্স। তার মানে একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো তোমরা সবাই কোচবিহারের বাসিন্দা, তোমরা এখান থেকে দার্জিলিং যাবা। কই যাবা? দার্জিলিং। খুব গরম পড়বে এখন, দার্জিলিং চলে যাও, কিন্তু স্টাডি থেকে একাডেমিতে ভর্তি হয়ে। তো এবার কারণ দার্জিলিং এ গিয়ে তোমরা অনলাইনে একটা অ্যাক্সেস মানে পেয়ে যাবা অবভিয়াসলি। আর এখানে অনলাইনে অ্যাপও রয়েছে, যেটাতে আমার ভিডিও, সমস্ত ভিডিও অ্যাক্সেস, শুধু আমার কেন, এই কোচিং ইনস্টিটিউটে যত টিচার রয়েছেন সবার অ্যাক্সেস তুমি পেয়ে যাবে অনলাইনের অ্যাপের মাধ্যমে আর অনলাইন অ্যাক্সেসের মাধ্যমে। শুধু ভিডিও পাবা না তোমরা, তোমরা আর কি কি পাবা? তোমরা মেটেরিয়াল সমস্ত পেয়ে যাবা। মেটেরিয়াল কি? এখানে কি এমন মেটেরিয়াল আছে যে এমন আছে? এখানকার মেটেরিয়াল অসাধারণ মেটেরিয়াল, জাস্ট বিলিভ মি, আমি দেখেছি নিজে, অসাধারণ, জাস্ট অসাধারণ, এত দারুণ মেটেরিয়াল জাস্ট আমরা পেলে। আচ্ছা সেটা পরের কথা। তো বেসিক্যালি যেটা বলছি, এখান থেকে তুমি দার্জিলিং চলে যাও। দার্জিলিং এ কিভাবে যাবা? ফার্স্টে এখান থেকে শিলিগুড়ি যাবা, তারপর ওখান থেকে শুকনা টুকনা হয়ে কই 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 গোল 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 পট্টি গোল পট্টি গোল পট্টি গোল পট্টি, এবার ঘুরতে ঘুরতে কাশিং এ যাবা, তারপর আবার গোল পট্টি গোল পট্টি গোল পট্টি গোল পট্টি করতে করতে দার্জিলিং এ পৌঁছাবা, তাই তো? কত দূর গুড় 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 করে ঘুরতে ঘুরতে তোমরা দার্জিলিং পৌঁছালা।
তো এই যে তোমার রোড দিয়ে যে গেলে এই রোডটাকে বলছে হচ্ছে ডিস্টেন্স, এত কিলোমিটার। কিন্তু তোমরা যদি সুপারম্যান হতে বা তোমরা যদি আয়রন ম্যান হতে তাহলে কি হতো, তাহলে তোমরা রোড দিয়ে যেতে, ধর রোড, বা ডক্টর স্ট্রেঞ্জ যদি হতে ধর রোড কে রোড যায় ওরা আম আদমি কে লিয়ে, আর আমরা হচ্ছে হ্যাকার মানুষ ভাই। তো তোমরা কি করতে, এখান থেকে জাম্প মারতে সুপারম্যানের মতন উড়ে একদম দার্জিলিং চলে যেতে, উপরেই তো আছে এই জন্য উপরে দেখাচ্ছি, উড়ে একদম দার্জিলিং চলে যেতে। তো কি করলে, এখান থেকে দার্জিলিং এ তুমি একটা স্ট্রেট লাইন টানলে, তুমি উড়ে একদম দার্জিলিং চলে যাচ্ছ এখান থেকে। কিন্তু যেই পাথ সাধারণ লোকেরা ট্রাভেল করছে সেটা ডিস্টেন্স ট্রাভেল করছে, আর তুমি যে উড়ে একদম স্ট্রেট লাইন গেলে, ডিসপ্লেস করলে এক জায়গা থেকে আরেক জায়গায় স্ট্রেট একদম, তো ওটা তোমার ডিসপ্লেসমেন্ট হলো। তো ঘুরে ঘুরে যাওয়াটা হচ্ছে ডিস্টেন্স, আর একদম স্ট্রেট যাওয়াটা ডিসপ্লেসমেন্ট। কি সুন্দর না, ও অসাধারণ, ভাল লাগে না? আচ্ছা কি বুঝলাম কইলো রে ওকে, তো কি বুঝলাম, এই একটা পয়েন্ট আছে। এবার আমি যদি বলি রাস্তাটাই সোজা, রাস্তাটাই সোজা, তাহলে কি হবে, এটাই ডিসপ্লেসমেন্ট এটাই ডিস্টেন্স হবে অবভিয়াসলি। তাহলে এটাই ডিসপ্লেসমেন্ট আর এটাই ডিসপ্লেসমেন্ট আর এটাই ডিস্টেন্স। বুঝে গেলাম স্যার, বুঝে গেলাম, বুঝে গেলাম, এগিয়ে যাই, তাহলে এগিয়ে যাই। এবার ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট বুঝে গেলাম, এবার ছোট ছোট জিনিস জেনে নাও এবার, কারণ এইগুলা জিনিস মেইন কনসেপ্ট ছিল এইটুকুই। এবার তোমাকে ভেলোসিটি কি বুঝাবো, এক্সিলারেশন কি বুঝাবো, শুধু যেগুলো জিনিস এখন দরকার সেগুলো জিনিস জেনে নাও। ওকে, মন দিয়ে বুঝবা, মন দিয়ে বুঝবা আমি কি বলছি। ডিসপ্লেসমেন্ট জেনে গেলাম, এন্ড ডিস্টেন্স জেনে গেলাম। এবার আমরা ছোট্ট করে ভেলোসিটি জেনে নেব আর স্পিড জেনে নেব। ভেলোসিটি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, আর স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম। দেখো একটা কথা বলছি, শুনবা। জল তেষ্টা পেয়ে গেল, এক মিনিট। ওকে, জান পে জানাই। আচ্ছা একটা কথা বলবা, গাড়িতে যত বাইক আছে, যত গাড়ি আছে, সব গাড়িতে কি থাকে, একটা সামনে একটা সুন্দর দেখতে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকে না, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বলে ওটাকে। এবং গাড়ি বাড়ালে এরকম জিনিস থাকে, তাই তো? তো ওইটাকে কি বলি আমরা, ওটাকে আমরা ভেলোসিটি মিটার বলি নাকি স্পিডোমিটার বলি? এক্স্যাক্টলি, হ্যাঁ, শুনতে পাচ্ছি না কারণ তোমরা অনলাইনে আছো, শুনতে পাচ্ছি না কারণ ওটাকে কি বলি আমরা, স্পিডোমিটার বলি। এবার স্পিডোমিটার বলি, তার মানে নিশ্চয়ই ওখানে স্পিড মাপা হয়। লজিক ভাই, স্পিডোমিটার আছে তখন স্পিডই মাপা হবে, নিশ্চয়ই ভেলোসিটি মাপা হবে না, বা কতটা তোমরা খাওয়া দাওয়া করছো ওটা মাপা হবে না। তো স্পিডোমিটারে কি মাপা হয়, স্পিডোমিটারে কি মাপা হবে, অবভিয়াসলি স্পিড মাপা হবে। কিন্তু স্পিড ইকুয়ালস টু কি, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম।
স্পিড ইকুয়ালস টু কি ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স মাপা হচ্ছে এবং আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট মাপা হচ্ছে না। ওয়াও ওয়াও কি বলে দিলেন স্যার, এক্স্যাক্টলি। তার মানে কি স্পিডোমিটারে ডিস্টেন্স মাপা হচ্ছে, ডিসপ্লেসমেন্ট মাপা হয় না। তোমার গাড়িটা আলটিমেটলি কতটা ডিসপ্লেস হলো সেটা দেখা হচ্ছে না, তোমার গাড়িটা আলটিমেটলি কত কিলোমিটার গেল, কত ডিস্টেন্স ট্রাভেল করলো সেটা মাপা হয়। আর এই জন্য স্পিডোমিটার, এই জন্য গাড়িতে ভেলোসিটি মিটার হয় না, স্পিডোমিটার হয়। বুঝতে গেছো? ওকে, একই। তো আমরা বুঝে গেলাম ভেলোসিটি, আমরা বুঝে গেলাম স্পিড। তো এরপরে আমরা আসবো এক্সেলারেশন। এর acceleration equals to কি? acceleration equals to velocity by time. acceleration equals to velocity by time. এবার ছোট ছোট কয়টা জিনিস বলবো যেটা খুব দরকার, সেটা হচ্ছে আমাকে একটা, তোমরা কথা বলবা, তোমরা আমাকে একটা কথা বলো তো। এখন বাড়িতে, এখন ঘড়িতে মনে করো 4টা বাজে, লেট আস কনসিডার এখন 4টা বাজে। তো 4টাটা, এই 4টা যে বাজে বলছি, 4টাটা টাইম ডিগনিফাই করছে। মানে আমি বলতে পারি না, তাহলে কি বলতে পারি এখান থেকে, টাইম ইকুয়ালস টু 4 PM। বুঝলাম স্যার, এখন 4টা বাজে, কিছুক্ষণ পরে মনে করো 5টা বাজলো, তো এটা তো টাইম ডিনোট করবে তাই না? অবভিয়াসলি স্যার। মাঝখানে গ্যাপ কতক্ষণের? 1 ঘন্টার স্যার, 1 ঘন্টা, 1 ঘন্টার টাইম গ্যাপ। আচ্ছা 1 ঘন্টা যে বলছি, আমি তো একটা আপেলের গ্যাপ বলছি? কি যে বলছেন না স্যার, খুব একটা ঘন্টার গ্যাপ বলছি না, আলটিমেটলি 1 ঘন্টা যে বলছি, ঘন্টা কার ইউনিট? টাইমের ইউনিট। তার মানে এই 1 ঘন্টা যে রয়েছে, এই 1 ঘন্টাটা আলটিমেটলি কি ডিনোট করছে? টাইমে ডিনোট করছে। তাহলে দেখো কত বোকা বোকা জিনিস বুঝাচ্ছি, কিন্তু জিনিসগুলো অনেক বড় মাহাত্ম্য রয়েছে। যে চেঞ্জ ইন টাইম, চেঞ্জ ইন টাইম অলওয়েজ ইজ আ টাইম, চেঞ্জ ইন টাইম অলওয়েজ ইজ আ টাইম। তাহলে স্যার চেঞ্জ ইন লেন্থ অলওয়েজ ইজ আ লেন্থই হবে, এক্স্যাক্টলি। চেঞ্জ ইন আপেল অলওয়েজ ইজ আ আপেলই হবে, চেঞ্জ ইন পিজা অলওয়েজ ইজ আ পিজাই হবে। অবভিয়াসলি স্যার, এটা তো সবাই জানে। তো সবাই জানাটাই আবার জানাচ্ছি যে, তাহলে কি বুঝলা? চেঞ্জ ইন লেন্থ অলওয়েজ ইজ আ লেন্থই হবে। তাহলে চেঞ্জ ইন মাস কি হবে? এবার বলো তো চেঞ্জ ইন মাস কি হবে? আরে মাসই হবে, অবভিয়াসলি মাসই হবে। ব্যথা পেয়ে গেলাম, ব্যথা পেয়ে গেলাম। আচ্ছা চলো, এবার এই জিনিসটা কেন বুঝালাম? আমি একটু আগে কি বললাম? একটু আগে বললাম যে velocity equals to displacement কেন? why দাদা, why? displacement by time। তাহলে তোমরা একটা কথা বলো, এই ডিসপ্লেসমেন্টকে আমি চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট তো লিখতে পারি, কারণ চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট ইটসেলফ ইজ আ ডিসপ্লেসমেন্ট। অবভিয়াসলি চেঞ্জ ইন ডিসটেন্স ইটসেলফ ইজ আ ডিসটেন্সই। তো ডিসপ্লেসমেন্টকে আমি চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট তো লিখতেই পারি, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই টাইম। কারণ চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট তো কোনো খাওয়ার জিনিস হয়ে যাবে না, ওটা তো আলটিমেটলি ডিসপ্লেসমেন্টই থাকবে। তো মজার জিনিস না? তো চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট ইটসেলফ ইজ ডিসপ্লেসমেন্ট, বুঝে গেলাম। তাহলে আমাকে এখান থেকে বলো তো এক্সেলারেশন ইকুয়ালস টু কি বলতে পারি? যেমন এক্সেলারেশন ইকুয়ালস টু ভেলোসিটি বাই টাইম ছিল, ভেলোসিটি বাই টাইম ছিল, তাহলে এইটাকেও আমি চেঞ্জ ইন স্পিড বলতে পারি। এ ফেসে গেল, চেঞ্জ ইন ভেলোসিটি বলবো ভাই, চেঞ্জ ইন স্পিড কেন বলবো? চেঞ্জ ইন স্পিড ইটসেলফ ইজ স্পিড হবে, কিন্তু চেঞ্জ ইন ভেলোসিটি ইটসেলফ ইজ আ ভেলোসিটি হবে। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি ইটসেলফ ইজ আ ভেলোসিটি। বুঝে গেলাম স্যার, বুঝে গেলাম। আপনি দারুণ স্যার, আপনি দারুণ, ওয়াও ওয়াও, বুঝে গেলাম। আমি বুঝে গেলাম, তোমরা বুঝে গেছো। চলো এবার এগিয়ে যাই।
এবার না কিছু খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করবো আমরা, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ফর্মুলা। যেমন আমরা ভেলোসিটি বুঝলাম, এক্সিলারেশন বুঝলাম, এই ভেলোসিটিতে আমরা দুটো জিনিস শিখবো, একটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, আর একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এটাতে সেম জিনিসই, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন আর ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। দেখি চলো চলো আচ্ছা চলো স্টার্ট করি। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস খুবই, আর একটু সিরিয়াস, অনেক সিরিয়াস নোট নিয়ে বলছি। অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটির একটা খুব বেসিক ফর্মুলা। কোনো একটা জিনিস যে অ্যাভারেজ আমরা বলি, অ্যাভারেজ আমরা কখন বলতে পারি? ধরো একটা ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, একটা ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে। ওই 10 জন স্টুডেন্টের আমি প্রত্যেকের একটা স্টুডেন্ট, মনে করো আমি কি করব, মনে করো অ্যাভারেজ বের করার ফর্মুলা কি? যারা যারা জানো তারা তো ভালো কথা, আর যারা যারা জানো না তাদেরকে একটু বলে দেই। খুব বেসিক জিনিস। একটা ক্লাসে মনে করো 10 জন আছে, 10 জন না, বেশি হয়ে গেল, 5 জন আছে, 5 স্টুডেন্টস। এবার প্রত্যেকের ওয়েট বলছি আমি, 5 জন যে আছে, একজনের ওয়েট হচ্ছে 40 কেজি, আরেকজনের 50, আরেকজনের 60, আরেকজনের 40, আরেকজনের 50। ওকে, এবার আমার এই 5 জন স্টুডেন্টের অ্যাভারেজ লাগবে। কি করব আমরা? করব কি, এর স্টুডেন্টের ওয়েট প্লাস এর স্টুডেন্টের ওয়েট প্লাস এর স্টুডেন্টের ওয়েট প্লাস এর স্টুডেন্টের ওয়েট যোগ করব, যোগ করে ডিভাইডেড বাই 5 করে দেবো ভাই, অবভিয়াসলি। তো 5 জন আছে, তো এইটা হচ্ছে অ্যাভারেজের ফর্মুলা, মানে যত নাম্বার আছে টোটাল বাই টোটাল আলটিমেটলি। তো কি বুঝলা? টোটাল বাই টোটাল। অ্যাভারেজের ফর্মুলা কি? টোটাল বাই টোটাল নাম্বার। এটা যে ফর্মুলা হচ্ছে টোটাল বাই টোটাল নাম্বার। এক্স্যাক্টলি এই ফর্মুলাটাই আমরা কাজে লাগাচ্ছি অ্যাভারেজে। তাহলে বুঝো এখানে, তাহলে আমি যে বললাম এখানে অ্যাভারেজ ভেলোসিটি হবে, তো অ্যাভারেজ ভেলোসিটি কি হবে? অ্যাভারেজ ভেলোসিটি সেটাই হবে যে টোটাল নাম্বার বাই টোটাল নাম্বার। দেখি তাহলে ফর্মুলা কি হয়, দেখো 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 ফর্মুলা কি হয়। দেখো অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি যদি জেনে যাও তাহলে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বের করা সোজা হবে। কারণ আলটিমেটলি তো অ্যাভারেজই না, আলটিমেটলি কি অ্যাভারেজই তো। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়ালস টু কি হওয়া উচিত? অ্যাভারেজ ভেলোসিটি কি দিয়ে ডিনোট করে? ভি বার দিয়ে ডিনোট করে, নতুবা এটাকে অর ভি অ্যাভারেজ এভি লেখে। ঠিক আছে বাবা? ওকে, তো কি হওয়া উচিত? টোটাল বাই টোটাল না? তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু কি? ভেলোসিটি ইকুয়ালস টু স্যার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। একটু আগে তো বললেন, কতবার বলবেন? ভেলোসিটি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়ালস টু কি হওয়া উচিত? টোটাল বাই টোটাল। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম হওয়া উচিত না? হ্যাঁ স্যার, হ্যাঁ, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম হবে। এক্স্যাক্টলি, কারণ টোটাল বাই টোটাল ছিল। তাহলে কি হবে? টোটাল ডিসপ্লেসমেন্ট লেখা আছে না, তাহলে আটিয়ে দেবো। আমরা কি করতে আছি? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। ওকে ফাইন। তো এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি ফর্মুলা। তাহলে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন ফর্মুলা কি হওয়া উচিত স্যার? স্যার অ্যাভারেজ অ্যাক্সেলারেশনের ফর্মুলা হবে a বার নতুবা অর a অ্যাভারেজ।
ফর্মুলা কি হবে বলো, তোমরা বলবে এখন, জোরে শুনতে পাচ্ছি না কিন্তু আমি। টোটাল বাই টোটাল তো হবেই। এখানে ছিল ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ভেলোসিটি ইকুয়ালস টু কি, ভেলোসিটি ইকুয়ালস টু স্যার, ভেলোসিটি ইকুয়ালস টু হবে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম ছিল, আর এক্সেলারেশন ইকুয়ালস টু কি ছিল স্যার, ভেলোসিটি বাই টাইম ছিল। তাহলে এখানে টোটাল ভেলোসিটি বাই টোটাল টাইম হবে, খুব ইজি। এবার তোমাদের হতে পারে একটু ঘোরাতে পারো যারা যারা নতুন আছো, আর যারা যারা পুরানো আছো তারা তো খুব ইজিলি পারবে অবভিয়াসলি। যারা যারা নতুন আছো তাদের মনে হতে পারে যে তোমরা গুলোচ্ছ, তো তোমাদের একটা মনে রাখার একটা সোজা ট্রিক বলছি, সেই ট্রিকটা দেখে নাও। ফার্স্টে ডিসপ্লেসমেন্ট লিখবা, এটা হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে এক্সেলারেশন। Displacement equals to change in position, তাই না? আচ্ছা, velocity equals to change in displacement। জাস্ট দেখবা এক ঘাত করে উপর থেকে এক ঘাত নিচে, আরেক ঘাত থেকে আরেক ঘাত নিচে হচ্ছে, এরকমই দেখবা, মজা পাবা। ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম। তাহলে এক্সেলারেশন কি হওয়া উচিত দেখো, দেখো কি সুন্দর, ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু অনলি চেঞ্জ ইন পজিশন, অনলি চেঞ্জ ইন পজিশন। ভেলোসিটি ইকুয়ালস টু চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই টাইম, মানে এক ঘাত করে এইটাকে কাজে লাগালাম এখানে, আর এক্সেলারেশনে এটাকে কাজে লাগাবো এখানে। যখন ভেলোসিটি বের করলাম তখন ডিসপ্লেসমেন্ট কাজে লাগালাম, যখন এক্সেলারেশন বের করবো তখন ডিসপ্লেসমেন্ট কাজে লাগাবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে কি হবে, acceleration equals to change in velocity by time, easy। আচ্ছা, তো এভারেজ আমাদের আইডিয়া হয়ে গেল। এবার আমরা শিখবো হচ্ছে, বলতো কি, এবার আমরা শিখবো হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, অনেক সিরিয়াস নোট, এখন একটু মন দিয়ে শিখতে হবে। পিআরকিটা ঠিক ছিল এতক্ষণ ধরে, এখন একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। এই ইনস্ট্যান্টেনিয়াসে বাংলা মানে হচ্ছে তাৎক্ষণিক, মানে অন দ্যাট পয়েন্ট, অন দ্যাট টাইম, ওই মুহূর্তে, ওই মোমেন্টে কত ওর ভেলোসিটি, এরকম বের করতে হবে, কোন এন্টায়ার টাইমের জন্য না, ওই মোমেন্টে, ওই ইনস্ট্যান্টে। তো বের করি, চলো দেখো। ওকে, দেখো, ফার্স্ট অফ অল চিটিং করার জায়গা নেই। ফার্স্ট অফ অল আমি চাইলে কিন্তু তোমাদের বলে দিতে পারি যে একবারে এটা হয় যে v ইকুয়ালস টু ডি এফ ডি টি, আমি চাইলে বলে দিতে পারি, কিন্তু বলবো না। এর পিছনে সবাই, এর পিছনে লজিক খুব কম জন বলে যে অ্যাকচুয়ালি কি কারণে হচ্ছে। আমি তোমাদের লজিক বলছি, শুধু লজিক না, আমি যখন বলবো তখন তোমরা কোনোদিন ভুলতেই পারবে না, এত ইম্পর্টেন্ট এই টপিকটা। কিন্তু এই জিনিসটার জন্য আমি যে বুঝাচ্ছি এত কষ্ট করে, এই জিনিসটার জন্য একটা লাইক তো পাওয়া উচিত আমার, তাই না? একটা লাইক, একটা শেয়ার আমি তো ডিজার্ভ করি, কারণ এই জিনিসটা যখন আমি পড়াবো তখন তোমরা বুঝে যাবা যে এই একটা জিনিস
এটা খুব ইম্পর্টেন্ট, একটু কঠিন টপিক, ডেরিভেটিভ করে বলতে হয়। তো এই জিনিসটা না সচরাচর টিচার্সরা ইগনোর করে যান, অবভিয়াসলি অনলাইন যেহেতু। তো বলে দেয় শুধু যে এটা মনে রাখবা, শুধু বলে দেবে যে এটা মনে রাখবা, আচ্ছা আচ্ছা করে বলে দেবে। আমি ছোট থেকে ছোট টপিকে আমি অনেক ভেতর অব্দি গেছি এটার। তো ছোট থেকে ছোট কারণও বলবো, কারণ কেন জানো? কারণ যখন আমরা কোনো জিনিসের কারণ জানি না, তো ওই জিনিসটা না আমাদের ফ্যাকচুয়াল ওয়াইজে মনে থাকে। যেমন তোমাকে যদি আমি বলি যে পলাশির যুদ্ধ কবে হয়েছিল, বা বক্সার সম্মেলন কবে হয়েছিল, তো ওটা ফ্যাকচুয়াল ডেটা। বা ভারতের কি বলে প্রজাতন্ত্র দিবস কবে, তো এগুলো, বা গান্ধীজির জন্মদিন কবে, তো এগুলো ফ্যাকচুয়াল ডেটা। তো এইসব ডেটার কোনো লজিক নেই, এইসব ডেটা ডেটা জাস্ট একটা ফ্যাক্ট যে হয়েছিল। তো ফ্যাক্ট জিনিস না বেশি দিন মনে থাকে না, আমাদের বারবার করে রিকল করতে হয়। কিন্তু যে জিনিস আমরা কারণ খুঁজে লজিক্যালি আমরা বুঝি, কোনো একটা জিনিসের লজিক খুঁজে পাই, তো ওই জিনিসটা আমরা কোনোদিন ভুলি না, সচরাচর তো ভুলি না। কারণ বাড়ির রাস্তা কি কেউ কোনোদিন ভুলে? বা অনেক কিছু লজিক আছে, তো লজিক গুলো কিন্তু কেউ ভুলি না, আমরা ফ্যাকচুয়াল ডেটা ভুলে যাই। তো এই জিনিসটা যে তোমাদের বুঝাচ্ছি, তোমরা ভুলবা না আমি জানি, কিন্তু তার জন্য আমার উচিত বা তোমাদের উচিত আমাকে সাপোর্ট করা, খুব স্বাভাবিক বিষয় তাই না? সাপোর্ট করার জন্য তোমরা কিভাবে সাপোর্ট করবা? সাপোর্ট করবা এই যে ভিডিওটা যে রয়েছে, ভিডিওটাতে লাইক করবা, শেয়ার করবা, আর অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। কারণ তাহলে আমি বুঝবো যে আমার পড়ানোটা খুব ওয়ার্থ ইট হয়েছে। তাহলে মনে হবে যে আমার পড়ানোটা ওয়ার্থ ইট না, তাই না? আচ্ছা বেশ, এগিয়ে যাই। তো এবার আসি আমরা আবার ব্যাক টু দি নর্মাল লাইফে, মানে কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। কিভাবে বুঝি, কিভাবে বুঝবো, দেখে নেই। দেখো, আমি এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আঁকছি, ঠিক আছে বাবা? এই এদিকে লিখলাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এদিকে লিখলাম হচ্ছে আমি টাইম। স্যার এটা কি করছেন স্যার? এগুলো তো বুঝছি না, এটা কি? এটা মনে করো গ্রাফ পেপার করেছিলেন, আর গ্রাফ করতে যে কি করতে, তুমি এদিকে গ্রাফে এদিকে এক্স অক্ষ বা এদিকে এক্স কোঅর্ডিনেট, এদিকে ওয়াই কোঅর্ডিনেট করতে। তাহলে ওইটা কি মনে করো আমি এখানে করেছি, এই ওয়াই এর জায়গায় আমি ডিসপ্লেসমেন্ট নিয়েছি, আর এক্স এর জায়গায় আমি টাইম নিয়েছি। এত সিম্পল লাগবে, জাস্ট নাম আলাদা করেছি। তো এবার আমাকে একটা কথা বলো, লেট আস কনসিডার এরকম একটা গ্রাফ আছে, বা এরকম একটা গ্রাফ আছে। এবার গ্রাফ কি ডিনোট করে মন দিয়ে বুঝবা, হ্যাঁ একটু খুব সিরিয়াস ভুরু বুঝকে শুনবা, একদম এইভাবে শুনবা। তো আমি বললাম গ্রাফের কাজ কি। যারা আমাকে চেনে, যারা আমার কাছ থেকে অফলাইনে পড়াশোনা করছে, যারা আমার পার্সোনালি, যারা আমার স্টুডেন্ট, তারা জানে যে আমরা গ্রাফ ড্র করি কেন। তো বেসিক্যালি এই যে ক্লাসটা আছে এটা তো বড্ড ছোট ক্লাস। আমি বললাম যে দেখো এই চ্যাপ্টার, আমি এই ক্লাসে আমি কত কিছু পড়াবো, মোশন ইন স্ট্রেট লাইন শেষ করব, ভেক্টর শেষ করব, লস অফ মোশন শেষ করব, এই পুরো 3টে টপিকের থিওরি যাবে, তারপরে গিয়ে অন্য একটা ক্লাসে এই 3টে টপিকের নিউমেরিক্যাল যাবে। তো অবভিয়াসলি খুব চাপ। আমি যদি এখন বলতে বসি স্টিল অনেক লেট হয়ে যাবে, কিন্তু আমি কারোর জন্য না, আমি শুধু তোমাদের জন্য, বিশ্বাস করো, আমি জাস্ট তোমাদের জন্য আছি। আমি চাইলেই জিনিসগুলোকে আবছা করে বুঝিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি তবুও তোমাদেরকে এত স্পষ্ট করে এত ইজি ওয়েতে কেন বোঝাচ্ছি জানো? কারণ এক তো আমার ভালো লাগে পড়াতে, আর সেকেন্ডলি আমি চাই যাতে সবাই খুব এফোর্টলি বোঝে এগুলো, মানে এফোর্টলি না, এফোর্টলেস বুঝে, মনে হয় যেন এগুলো কিছুই না, এগুলো কি এগুলো এইসব ভাবে বুঝে। তো এই জিনিসের জন্যই আমি তোমাদেরকে এত এফোর্ট দিয়ে বোঝাচ্ছি। তো আমি চাই যতই টাইম লাগুক, আমি দরকার পড়ে আমি একটা 3 ঘন্টার ক্লাসকে 6 ঘন্টা আনবো, কিন্তু 6 ঘন্টা যদি তোমাদের কাছে রিলেটিভলি 10 মিনিট মনে হয় যে কি স্যার এটা কি ক্লাস করলাম, 6 ঘন্টা টানা ক্লাস করে ফেলছি, তবু মনে হচ্ছে 10 মিনিট করেছি এতক্ষণ ধরে ক্লাস। এই জন্য দেখো বেসিক্যালি আমরা কোঅর্ডিনেট ইউজ করি এই কারণে, বুঝবা, কোঅর্ডিনেট জিওমেট্রি।
এই জিনিসটা আমি কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে আলোচনা করছি। আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি এই কারণে করি যাতে কারোর কোঅর্ডিনেট বের করতে পারি। স্যার আরেকবার বলুন কথাটা। বলছি, আমি বললাম যে নাম হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। নাম কি বললাম? নাম হ্যাঁ সিদ্ধু কোঅর্ডিনেট জিওমেট্রি। बड़े 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 अच्छा सपने देखे बड़े बड़े। अच्छा গান করছি না, জাস্ট আচ্ছা। তো বেসিক্যালি আমি কি বললাম? আমি বললাম যে কোঅর্ডিনেট জিওমেট্রি, জিওমেট্রির কাজ কি? জিওমেট্রির কাজ হচ্ছে ড্রয়িং করা, তাই তো। আর কোঅর্ডিনেটের কাজ কি? কারো পজিশন আইডেন্টিফাই করা। মানে কি, আমরা যে বাংলায় মানে ইংলিশে যে কোঅর্ডিনেট বলি না, এই কোঅর্ডিনেটের অ্যাকচুয়াল মিনিং জানো কি? লোকেশন। জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, একদম অন পয়েন্ট লোকেশন। লাদেন আছে না, লাদেন, লাদেনকে কিভাবে মানে লাদেনকে কিভাবে আইডেন্টিফাই করা হয়েছিল? লাদেনকে কিভাবে আইডেন্টিফাই করা হয়েছিল? এইভাবে আইডেন্টিফাই করা হয়েছিল। মানে কি, একটা সবার সবার প্রত্যেকটা দেশের একটা কোঅর্ডিনেট থাকে। শুধু দেশ কেন, সবার একটা কোঅর্ডিনেট থাকে। ইভেন তুমি এখন যেখানে আছো সেটা কোঅর্ডিনেট আছে। এই জন্য তো পুলিশ, তুমি যদি কোনো ইলিগাল কাজ করো, পুলিশ তোমার ট্র্যাক করতে সমস্যা হবে না, কারণ তোমার সিম কার্ড ট্র্যাক করবে বা তোমার ফোন ট্র্যাক করবে। তো ট্র্যাক করা মানে কি? আলটিমেটলি পজিশন ফাইন্ড করা, যে এক্স্যাক্টলি ওই ছেলেটা বা ওই মেয়েটা বা ওই পার্সনটা কোথায় আছে, তাই না? ওই পজিশন ফাইন্ড করা। তো এটা হচ্ছে কোঅর্ডিনেট। এবার জিওমেট্রি কেন? জিওমেট্রি হচ্ছে এই কারণে যে আমি একজনের জন্য একটা কোঅর্ডিনেট পেলাম। আমি এরকম করে যদি 100 জনের কোঅর্ডিনেট বের করি, তাহলে আমি একটা 100টা কোঅর্ডিনেট মিলিয়ে আমি কি কোনো ডায়াগ্রাম পেতে পারি? কথাটা শুনবা, আরেকবার বলছি। আমি একজনের জন্য একটা কোঅর্ডিনেট পেলাম। এবার তার হচ্ছে অনেক কারণ আছে, আমি তো স্টেপ বাই স্টেপ বলছি। আমি ভাবছিলাম যে বলবো না, কারণ যতটা পারি একটু এক্সাম ওরিয়েন্টেড থাকার চেষ্টা করি। কিন্তু আমি জানি না যে তোমরা কতটা জানো, আর আমার কাজ তোমাদের জানানো, ওই জন্য জানাচ্ছি। তো তোমরা যদি আমাকে এই ভিডিওতে কনফার্ম করে দাও যে স্যার এই জিনিসগুলো আমরা জানি, আপনি একটু অ্যাডভান্সে যেতে পারেন, তো আমি অ্যাডভান্সের বাপ চলে যাব, অ্যাডভান্সের অন পিক চলে যাব, যেটা অন পয়েন্ট দরকার। কিন্তু আমি স্কিল চাই যে তোমরা আগে কনফার্ম করো যে তোমরা জানো কি জানো না। বেসিক্যালি তুমি যেটা বললাম সেটা হচ্ছে এই যে কোঅর্ডিনেট আমরা ইউজ করছি। বেসিক্যালি কোঅর্ডিনেটটা কি? কোঅর্ডিনেটটা হচ্ছে সব থেকে বড় কথা লোকেশন, তাই তো। বেশ, এবার কোঅর্ডিনেট জিওমেট্রি কয় প্রকার হয় জানো? কোঅর্ডিনেট জিওমেট্রি বেসিক্যালি 3 প্রকার হয়। কি কি স্যার? কি 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 কি? একটা হয় রেক্টেঙ্গেল কোঅর্ডিনেট বা কার্টেসিয়ানও বলে এটাকে। 2 নাম্বার পোলার কোঅর্ডিনেট। 3 নাম্বার স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। তিনটা কোঅর্ডিনেট হয়, রেক্টেঙ্গেল, পোলার এন্ড স্ফেরিক্যাল। কোনো কনফিউশন এটু করতে? এবার রেক্টেঙ্গেল কোঅর্ডিনেটকে হালকা ছবি দিয়ে বলি। রেক্টেঙ্গেল কোঅর্ডিনেট হচ্ছে যেখানে এক্স ওয়াই জেড থাকে। বেসিক্যালি তোমরা যেটা ইউজ করো এক্স ওয়াই জেড, মানে ঠিক এরকম এক্স ওয়াই জেড। স্ফেরিক্যাল কি? স্ফেরিক্যাল কোঅর্ডিনেট বা পোলার কি? পোলার হচ্ছে আর ফাই জেড। এটা হচ্ছে জেড, এই যে এটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর উপরে উঠছে, এইটা হচ্ছে আর, আর এই যে অ্যাঙ্গেলটা যে ঘুরছে, অ্যাঙ্গেলটা যে ঘুরছে এইভাবে স্পাইরালের মতন যে অ্যাঙ্গেলটা ঘুরছে, ওইটা হচ্ছে ফাই। বুঝতে পারলা? এই জন্য 3টা কোঅর্ডিনেট হয়। আর স্ফেরিক্যালি কি কি হয়? আর থিটা ফাই, এই 3টা কোঅর্ডিনেট হয়। তো বেসিক্যালি এই 3টা কোঅর্ডিনেট তোমাকে শিখতে হবে না, তোমার শুধু মেইন দরকার এই রেক্টেঙ্গেল কোঅর্ডিনেটটা, এটাতেই শিখাবো। তাও তোমাকে ছোট ছোট একটা কথা বলি। তোমরা যদি ডিফেন্স লাইনে জব করে থাকো,
ডিফেন্স লাইনে যদি তোমরা জব করে থাকো তোমরা জানবা, বা তোমার ডিফেন্স জব করবো করে তোমরা তো জব পাওনি বলে তো এখনো পড়ছো। আচ্ছা হলো, মানে তোমরা যদি কোনো তাহলে ডিফেন্স লাইনে কোনো যদি সিনেমা দেখে থাকো, বা কোনো উড়ি সিনেমা যদি দেখে থাকো, বা কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা কিছু যদি দেখে থাকো, তুমি দেখবা প্রত্যেকের যারা যারা ডিফেন্স লাইনে আছে প্রত্যেকের দেখবে এরকম একটা র্যাডার থাকে সবার, মানে যে মেন হেডকোয়ার্টার থাকে ওখানে একটা র্যাডার থাকে। ওই র্যাডারে কি হয়, যারা যারা ঢোকে, যারা যারা যদি কোনো আনওয়ান্টেড কোনো কিছু ঢোকে তাহলে পিপ 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 করে বেজে ওঠে। এক্স্যাক্টলি তাই না? হ্যাঁ, মানে পিপ পিপ করে বেজে ওঠে। এবার বিষয়টা হচ্ছে এই যে পিপ পিপ করে যে বেজে ওঠে, কিভাবে বেজে উঠছে আর ওটা দেখতে কিরকম হয়? ওটা দেখতে হয় গোল। দেখবা এরকম করে একটা জিনিস গোল থাকে, আর ওটা এরকম 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 থাকে। এখানে যদি কিছু টিট 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 করে বেজে ওঠে, তারপর এখান থেকে গোল থাকে, এরকমও থাকে অনেকে, এই এই একটা এরকম থাকে আর একটা হচ্ছে এরকম থাকে, এই 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 তারপর এখান থেকে এরকম 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 চলতে থাকে, তাই না? তাই না? তো এবার কেউ যদি ঢুকে যায় টিট টিট করে বেজে ওঠে, তো এই যে এগুলো যে ইউজ করছে এগুলোকে বলা হয় কোঅর্ডিনেট। এখানেও কোঅর্ডিনেট ইউজ হচ্ছে। তাই এখানে কি এক্স ওয়াই জেড ইউজ হয় না? এখানে এক্স ওয়াই জেড ইউজ হয় না, এখানে বেসিক্যালি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ হয়। আচ্ছা হলো, কারণ আমাদের আর্থ তো আলটিমেটলি স্ফেরিক্যালের মতন, তাই না? আচ্ছা, তো বেসিক্যালি ওখানে ইউজ হয়। তো আলটিমেটলি না সবকিছুরই কোঅর্ডিনেট চাই। মানে তুমি এটা ভাবো না, এই যে এইটুকু কোঅর্ডিনেট অব্দি র্যাডার আছে, মানে ওদের ওই ওই ইনফ্রাস্ট্রাকচারটা যেটা রয়েছে সেটা এতটুকু অব্দি ক্যাপাবল ওর রেঞ্জটাকে বাড়ানোর জন্য, দেখানো, মানে কেউ যদি আনওয়ান্টেড যদি না আসে। তো বেসিক্যালি এখান থেকে যদি কেউ চলে আসে, কেউ যদি আনওয়ান্টেড কেউ যদি আনওয়ান্টেড চলে আসে এখান থেকে, কেউ যদি আনওয়ান্টেড এখান থেকে চলে আসে, তো বেজে উঠবে একটা অবভিয়াসলি। তো বেসিক্যালি এই ওই পয়েন্টের কোঅর্ডিনেট বের করে ফেলতেছে, যে ওই পয়েন্টের কোঅর্ডিনেট কোথায় আছে, বলবে যে নর্থ ইস্টে আছে বা এখানে আছে বা ওখানে আছে। তো এটা হচ্ছে মেন কাজ কোঅর্ডিনেটের। এবার আরেকটার কাজ বলছি, আরেকটা কাজ, তোমরা লিনিয়ার ইকুয়েশন বুঝো না? দেখো কতটা ইম্পর্টেন্ট তোমাদের ফিজিক্স পড়তে গিয়ে ম্যাথসেরও কতগুলো জিনিস জানতে হচ্ছে। কারণ তুমি যদি ম্যাথস না জানো তাহলে ফিজিক্স তোমার কাছে একটু কঠিন মনে হবে, কারণ ম্যাথস হচ্ছে পুরো পৃথিবীতে সব থেকে ইজি সাবজেক্ট। হ্যাঁ, ম্যাথস পুরো পৃথিবীতে সব থেকে ইজি সাবজেক্ট, আর ম্যাথস তোমাকে সবকিছুর জন্য জানতে হবে। ওই জন্যই বলে ম্যাথসটা হচ্ছে ওয়ার্ড, কিন্তু ফিজিক্স কিন্তু ল্যাঙ্গুয়েজ, মনে থাকে যেতে। আচ্ছা, বেসিক্যালি লিনিয়ার ইকুয়েশন যেটা হয়, লিনিয়ার ইকুয়েশন যেটা হয় কি হয়, জেনারেলি 2x প্লাস 3y ইকুয়ালস টু মনে করো 6। লেট আস কনসিডার এরকম একটা ইকুয়েশন আছে। তুমি কি করবা, 2x বাই 6 করতে পারো না? আচ্ছা, তুমি এক কাজ করো, 2x প্লাস 3y ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু 1 করতে পারো না? অবভিয়াসলি করতে পারো। এবার দেখো তো তুমি এখান থেকে 2x বাই 6 প্লাস 3y বাই 6 ইকুয়ালস টু 1 করতে পারো না? অবভিয়াসলি করতে পারো। কিন্তু কাটাকাটি যদি করো তাহলে কি হবে, এরকম করে কাটো, তাহলে কি হচ্ছে x বাই 3 প্লাস y বাই 2 ইকুয়ালস টু 1। মনে রাখবে একটা কথা, একটা ইকুয়েশন যদি কোনোদিনও গ্রাফ পেপারে প্লট করা না যায়, একটা ইকুয়েশন যদি গ্রাফ পেপারে প্লট করা না যায় তাহলে সেই ইকুয়েশনে কোনো এক্সিস্টেন্স নাই। আমরা ইকুয়েশন শিখি একমাত্র একটাই কারণে, যাতে ওটা আমরা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে পারি। আমরা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে পারি। আর ভিজুয়ালি রিপ্রেজেন্ট কিভাবে হয়, একটা ম্যাথস থেকে একটা ফিজিক্সে, ফিজিক্স মানে আলটিমেট ভিজুয়ালি রিপ্রেজেন্ট করা। ফিজিক্স মানে হচ্ছে তুমি ভৌত বিজ্ঞান যে বলে, তুমি আশেপাশে কি দেখছো তাহলে ভিজুয়ালি তুমি রিপ্রেজেন্ট করছো। এবার একটা জিনিস ফিজিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য বা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করার জন্য তোমার চাই গ্রাফ পেপার, মানে ভিয়া গ্রাফ বা ভিয়া কোঅর্ডিনেট, ওই ভায়া কোঅর্ডিনেট তোমার ম্যাথস থেকে ফিজিক্সে যাওয়া সম্ভব। সবাই আলটিমেটলি ম্যাথস শেখে ওই ম্যাথসের ক্যালকুলেশন গুলো যাতে ফিজিক্সে ইউজ করতে পারে, কারণ ফিজিক্স হচ্ছে ওই মিস্টেরিক্যাল থটসটাকে একটা ল্যাঙ্গুয়েজ দেয় আলটিমেটলি, তাই? আচ্ছা, তো তুমি এরকম একটা জিনিস পেয়ে গেলে তো এরকম একটা জিনিস। এবার দেখো তুমি যদি এক্স আর ওয়াই টানো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তো এক্স এর দিকে কয় দাগ? 3 দাগ না? তাহলে 1 2 3 দিলাম। আর ওয়াই এর জন্য কত দাগ? দেখো লেখা আছে ওয়াই এর জন্য কত দাগ? 2 দাগ। তাহলে 1 2 দিলাম। এবার তুমি কি পাচ্ছ? এবার তুমি দেখো এই লাইনটাকে আর এই লাইনটাকে যোগ করে দিলে, এই যে তুমি এই লাইনটা যে পেলে, এর ডিরেকশন কোন দিকে আঁকতে, আগে এরকম করে আঁকতে, এরকম এদিকে হবে, অরিজিনের দিকে হবে। তো তুমি যে এখান থেকে এরকম একটা লাইন পেলে, এই যে লাইনটা যে পেলে, এই লাইনটাই হচ্ছে 2x plus 3y equals to 6 এর ইকুয়েশন।
তার মানে তুমি কি বুঝলে, একটা ইকুয়েশনে একটা লাইন ড্র করে দিচ্ছে, এই যে লাইনটা ড্র করে দিচ্ছে, এই লাইনটা ড্র করে দিচ্ছে। তো আলটিমেটলি একটা ইকুয়েশনটা লাইন ড্র করছে না, আলটিমেটলি প্রত্যেকটা পয়েন্ট একটা কোঅর্ডিনেট ডিনোট করছে। তো কি বুঝলে এখান থেকে বুঝলা যে প্রত্যেকটা ইকুয়েশনই এক একটা লাইন ডিনোট করে বা এক একটা গ্রাফ, একটা ডায়াগ্রাম ডিনোট করে। তো এরকমই y স্কয়ার ইকুয়ালস টু 4ax 4ax, এইটা কিসের ডায়াগ্রাম হতে পারে? এটা হচ্ছে এরকম ডায়াগ্রাম হতে পারে, তাই তো, বা এটা হচ্ছে এরকম ডায়াগ্রাম হতে পারে। তো আলটিমেটলি একটা কোঅর্ডিনেট ইকুয়েশন বা একটা মানে দ্বিঘাত সমীকরণ বাংলা যদি বলি, তাহলে ওটা একটা এরকম একটা ডায়াগ্রাম তৈরি করছে, মানে একটা স্ট্রেট লাইন না, একটা কার্ভ লাইন। তো প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ডায়াগ্রাম আছে। আমরা ম্যাথসে এই বাংলা যদি বলি বধিবৃত্ত, পরাবৃত্ত, আর ইংলিশে যদি বলি হাইপারবোলা, প্যারাবোলা, তো ওগুলো শিখছি একটাই কারণে, যাতে ওগুলো ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে পারি। যে কোনো ইকুয়েশন আমরা শিখি একটাই মাত্র কারণে, যাতে ওটা আমরা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে পারি, যাতে ওরা ওখান থেকে ফ্রিতে জাম্প করে যেতে পারি। আচ্ছা, তো এবার এত কথা পিছনে কেন উদ্দেশ্য ছিল আমার কথা বলছি, এবার ব্যাক করে আসি। এবার এই লাইনটাতে আসো, দেখো কত কিছু শিখলা এইটুকু টাইমের মধ্যে। একটা ছিল ডিসপ্লেসমেন্ট, একটা হলো টাইম। তো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে আমি এরকম একটা লাইন তুললাম, তাহলে এটা স্ট্রেট লাইন না? এটা স্ট্রেট লাইন না, তার মানে এটা কার্ভ লাইন। তাহলে এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশনও হবে না, যে একটা পরের কথা। শুধু এইটুকু জেনে রাখো, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন তোমরা জানি না, তোমরা জানো কি জানো না, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়? y equals to mx plus c হয়, y equals to mx plus c হয়, where c টা কি? c টা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার যদি লাইনটা অরিজিন দিয়ে যায়, তাহলে ফর্মুলা কি হয়? তাহলে ফর্মুলা হয় y equals to mx, only mx। বুঝতে পারলেন না? y equals to only mx। তো এই জিনিসটা মনে রাখবা। এবার এটা অরিজিন দিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এটা স্ট্রেট লাইন ইকুয়েশন না, তো এখানে হবে না। এবার বুঝবা, এবার মনে করো একটা সার্কেল আছে, আমি সার্কেলটাকে অসংখ্য ছোট ছোট ভাগে যদি ভাগ করি, আমি বলতে পারি না এই যে লাইনগুলোকে যে ভাগ করেছি, এগুলো একটা স্ট্রেট লাইনের মতন আচরণ করতে পারে, তাই তো? এগুলো একটা স্ট্রেট লাইনের মতন আচরণ করতে পারে। তো এইখানেও এই যে লাইনটার ডিরেকশন কোন দিকে বলতে পারি? তাহলে আমি মনে করো লাইনটা আমি টানছি এরকম করে ঘুরিয়ে, মানে এই বরাবর টানছি, তাহলে এই স্ট্রেট লাইনটার ডিরেকশন কোন দিকে? এই দিকে না? এই স্ট্রেট লাইনের ডিরেকশন কোন দিকে? এই স্ট্রেট লাইনের ডিরেকশন হচ্ছে এইদিকে হচ্ছে, বুঝলাম স্যার। তাহলে এই লাইনটাকে যদি আমি বাড়িয়ে দিই, এরকম হবে না? বলতে পারি না এই স্ট্রেট লাইনের ডিরেকশন হচ্ছে এই বরাবর হচ্ছে, কারণ এই স্ট্রেট লাইনের ডিরেকশন যদি এই বরাবর হয়, তাহলে এই বরাবর মানে কি? এই বরাবরই হচ্ছে আলটিমেটলি ঘুরে ফিরে, তাই তো? সিমিলারলি এই স্ট্রেট লাইনের ডিরেকশন কোন বরাবর হচ্ছে? এই বরাবর হচ্ছে। এই স্ট্রেট লাইনটার এই বরাবর, এইটার এই বরাবর, এই বরাবর, এই 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 প্রত্যেকটা স্ট্রেট লাইন হচ্ছে। তুমি দেখো একটা জিনিস রিজনেবল খুঁজে পাচ্ছ? এগুলো দেখো সবগুলো ট্যানজেন্টের মতন লাগছে না? তো কি বুঝলা? ট্যানজেন্ট একটা, শুধুমাত্র ট্যানজেন্ট কোন লাইনের ডিরেকশন ডিনোট করে। মানে কি? তুমি যদি কোন একটা সার্কেল ড্র করো, ওই সার্কেল ড্র করলা, ওই সার্কেলের যদি এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করতে বলা হয় এরকম করে, তার মানে এই লাইনের মানে এই ট্যানজেন্টটা এই ছোট্ট লাইনের ডিরেকশন ডিনোট করতেছে, এই ছোট্টটা ইনস্ট্যান্টের ডিরেকশন ডিনোট করতেছে। ট্যানজেন্ট ড্র করি আমরা একটা মাত্র কারণে, এই ছোট্টটা লাইনের ডিরেকশন বোঝার জন্য। মনে রাখবে এই কথা। তো আমি কি বললাম? আমি এখন বললাম যে এরকম একটা লাইন আছে, ঠিক আছে বাবা? এবার দেখো, আমি এখান থেকে এই ছোট্ট একটা পোর্শন নিলাম, তাহলে আমি এই ছোট্ট পোর্শনটাকে একটা স্ট্রেট লাইনের মতন বলতে পারি? হ্যাঁ স্যার বলতে পারেন। তাহলে এই ছোট্ট লাইনের ডিরেকশন কোন দিকে হচ্ছে? স্যার এই বরাবর হচ্ছে। তাহলে এই বরাবরটাকে আমি টেনে লম্বা করতে পারি না? সেম ভাবে এই টেনে লম্বা করে দিলাম। তাহলে এই ট্যানজেন্টটা, তাহলে ট্যানজেন্ট পালে নোট ডাউন করে নাও, ট্যানজেন্ট অলওয়েজ কি ডিনোট করে? ডিরেকশন of the small segment,
বা স্মল লাইন, সেগমেন্ট মানে তো আবার অন্য কিছু বুঝে, তাই না? তো স্মল লাইন, আচ্ছা, তো স্মল লাইনে ডিরেকশন ডিনোট করছে, এটা বুঝে গেলাম বুঝে গেলাম বুঝে গেলাম। এবার এখান থেকে ডট 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 ডট, এখান থেকে ডট 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 লাইন ড্র করলাম। এই লাইনটা একটা কথা বুঝবা, এই যে লাইনটা ড্র করলাম এখানে ট্যাও 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 করে টানলাম। এই পয়েন্টটা যেখানে, আমি যদি এটাকে এখান থেকে এবারও টানি, আমি বলতে পারি না এটা কি ডিনোট করছে, এটা এই যে এইটুকু, এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা ডিসপ্লেসমেন্ট ডিনোট করছে, তো আমি বলতে পারি না x2। সিমিলারলি এই পয়েন্টটা হবে হচ্ছে ট্যাও 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 হয়ে গেল রে, এই পয়েন্টটা হবে ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি বেসিক্যালি একটা ফর্মুলা তোদের মনে রাখতে হবে শুধু, কি v ইকুয়ালস টু ds dt। বেসিক্যালি v ইকুয়ালস টু ds dt সবকিছু পরের কথা, তার আগে আমি এইটার প্রপার ডেফিনেশন দেব, মানে প্রপারলি কেন হলো, ডি ফর কি, ডি ফর ডেরিভেটিভ কেন হলো, ডেরিভেটিভ আমরা কেন করলাম, লিমিট আসে এখানে, সবকিছু বলবো। যদি এই ভিডিওর নিচের কমেন্টে অ্যাটলিস্ট 10 থেকে 15টা স্টুডেন্ট বা 15 জন আমাকে যদি বলে, ডিএম করে যে স্যার এটা বুঝিয়ে দিন কেন হলো, তাহলেই আমি বুঝাবো, কারণ এটা কিন্তু কোথাও কোথাও পাবি না। আর যদি তোরা না বুঝিস, মানে অ্যাকচুয়ালি তোরা যদি না বুঝিস, না বুঝে যদি এটা রাট্টা মেরে পড়িস, তাহলে কিন্তু ওই নিউমেরিক্যাল থেকে আটকে যাবি, তোরা বুঝবি না যে কেন কোথায় কোন জায়গায় ডেরিভেটিভ করতে হয়। তো বেসিক্যালি ভেতরের ওই লজিক থাকাটা, লজিক জানাটা খুব ইম্পর্টেন্ট। তো আমি আপাতত এইটুকুর মধ্যেই ছাড়ছি যে v ইকুয়ালস টু ds dt হয়, আর এক্সেলারেশন ইকুয়ালস টু তাহলে কি হবে, d v dt হবে, এক ঘাত নিচে এক ঘাত নিচে, বাস এটাই হচ্ছে কথা। তো এটাই হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি। এন্ড এটা কি, এটা যদি ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি হয় তাহলে এটা কি হবে, ইনস্ট্যান্টানিয়াস এক্সেলারেশন হবে, ইনস্ট্যান্টানিয়াস এক্সেলারেশন। আচ্ছা, তো বেসিক্যালি আমি আজকে এইটুকুই ছাড়লাম, এর পিছনে অনেক গ্রাফ রয়েছে, অনেক কিছু রয়েছে। আমি এর পরের দিন সেকেন্ড পার্ট শেষ করে, মানে গ্রাফ শেষ করে আমি ডাইরেক্ট নিউমেরিক্যালসে জাম্প করব, আর তারপরের দিনে ভেক্টরটা ওয়ান শটে শেষ করব। তো আমি আজকে খুব লুজলি বাউন্ড করে পড়ালাম, এই কারণে খুব লুজলি বাউন্ড করেও না, তো অনেক কিছু শিখলি। কিন্তু তোরা বেসিক্যালি যারা যারা নিট অ্যাসপিরেন্ট আর যেই অ্যাসপিরেন্ট আছে, তারা একমাত্র বুঝবে যে এইগুলোর ইম্পর্টেন্স কতটা। কিন্তু 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 তোরা একটা জিনিস মিস করে যাচ্ছিস, বল কি মিস করছিস, এই স্টাডি টেক একাডেমি নিয়ে, তাই তো? স্টাডি একাডেমিটা কোথায় আছে? ধর্মতলা একাডেমি, ধর্মতলা মোড়ের সামনে, তাই তো? আর এখানে কারা আছে, কোন টিচাররা আছে, কিভাবে পড়াচ্ছে, একটা বড় সারপ্রাইজ রেডি করছে তোদের জন্য, বড় সড়ো সারপ্রাইজ পুরো কোচবিহারের জন্য। তাই কোচবিহারের স্টুডেন্টরা তোদেরকে ডেফিনেট করে বলছি, লেট করিস না। তোরা জানছিস না যে তোরা কি কি জিনিস মিস করে যাচ্ছিস, তাই লেট না করে চটপট একবার চলে আয়, পারলে ডেমো ক্লাস করতে দেখ। এখানে 4 দিন 5 দিন করে করে জেই নিটের ফাউন্ডেশন কোর্স শেখানো হচ্ছে, প্লাস ক্র্যাশ কোর্স শেখানো হচ্ছে। আর এখানকার আমার পুরো টিম জেই নিটে অসাধারণ সব। বিশ্বাস হচ্ছে না তো আইসে দেখে নাও আমাদের পোটেনশিয়াল। আর আমাদের এই ইনস্টিটিউটের স্টুডেন্টগুলোরও পোটেনশিয়াল অসাধারণ, প্রচুর স্টুডেন্ট বেরোচ্ছে। তাই জন্যই বলছি লেট না করে চটপট চলে আসো, লেট করলে তোদেরই লস। আর আমাদের এই কোচিং ইনস্টিটিউটটা কোথায় আছে, ওলা শোরুমের অপোজিটে। তাহলে ওলা শোরুমটা আমি এখানে কি হিসেবে ইউজ করলাম, রেফারেন্স ফ্রেম হিসাবে, এক্স্যাক্টলি। তো রেফারেন্স ফ্রেম হিসেবে ইউজ করলাম। তো লেট না করে চটপট চলে আসো। আজকের জন্য এইটুকুই। আই হোপ তোমরা সবাই খুব ভালো মতন বুঝতে পেরেছো। থ্যাংক ইউ, স্টে টিউনড।